নমস্কার, আমি শ্রদ্ধাশু। আজকে অর্নেট এডুকেশনের আরেকটি পডকাস্টে আপনাদের সঙ্গে। আমার সাথে আজকে উপস্থিত আছে যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা। উচ্চ মাধ্যমিক সবে শেষ, এরপরে আগামী দিনে কিভাবে এগোবে, কি কেরিয়ার প্ল্যান করেছে এবং তাদের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আজকের পডকাস্ট আমরা শুরু করছি। আমাদের ছাত্রীরা যারা শুধুমাত্র সমাজের দর্পণ নয়, আগামী দিনে সামাজিক ভবিষ্যৎ বলে আমরা তাদেরকে গ্রহণ করতে পারি। আমাদের মধ্যে প্রথমেই উপস্থিত আছে সহেলি, তার পাশেই রয়েছে সোমাশ্রী, আমার বাঁদিকে রয়েছে মাম্পি এবং অঙ্কিতা এবং বিদিশা। প্রত্যেকেই বিভিন্ন স্ট্রিমের ছাত্রী এবং বিভিন্ন জায়গা থেকে তারা এসছে আজকে আমাদের স্টুডিওতে। আমরা শুনে নেব তাদের মুখে যে তারা কিভাবে এসেছে এবং তারা এতদিনের যে এডুকেশন জার্নি সেটা কিভাবে শুরু করেছে। প্রথমেই চলে যাব সহেলির কাছে। সহেলি, প্রথম প্রশ্ন যদি করি, উচ্চ মাধ্যমিক তো দিয়েছো, বাট উচ্চ মাধ্যমিকের আগে তার যে পড়াশোনার জার্নি, কোভিড পিরিয়ড পেরিয়েছো, মাধ্যমিক দিয়েছো, তো সেই জার্নিটা কেমন ছিল যদি একটু ছোট করে বলো। অ্যাকচুয়ালি কোভিডের টাইম যখন ছিল তখন একটা আলাদা ধরনের তখন সেই সময় একটা আলাদা সিচুয়েশন ছিল। সেই টাইমে মানে কোনো সময় ভাবিনি, তখন যেমন ক্যাজুয়াল থাকতাম। আর আফটার কোভিড মানে কোভিডের পরে আমাদের এখন অনেক কিছু মানে শিখতে পেরেছি। লাইক যখন আমাদের ক্লাস 10-এ বোর্ড এক্সাম হয়েছিল মাধ্যমিকে, তখন একটা আলাদাই ফিলিংস ছিল মনের মধ্যে যে কেমন কি রেজাল্ট হবে বা কিভাবে পরীক্ষা দিতে পারবো। তো দেন 10-এর পরে আজ আমি এইচএস দিয়েছি। এইচএসে ভালোই রেজাল্ট হয়েছে এবং দেখা যাক এখন কি হয়। আচ্ছা, এরপরে চলে আসি সোমাশ্রীর কাছে। সোমাশ্রী, এই যে মানে ক্লাস 12-এর যে পড়াশোনা, তোমরা অনেকটাই সময়টা কম পেয়েছো কমপ্লিট করার ক্ষেত্রে, থার্ড সেম এবং ফোর্থ সেমের মধ্যে। এই বিষয়টাকে কি করে কোপ আপ করেছো, এটা যদি একটু শেয়ার করো। অনেস্টলি বলতে গেলে প্রত্যেকটা স্টুডেন্টই কম সময় পেয়েছিল, বাট আমি কোপ আপ করেছি কিছুটা নিজে পড়ে, কিছুটা ফাঁকিবাজিও মেরেছি, কিছুটা নিজে পড়েছি, কিছুটা ইউটিউব থেকে সাজেশন নিয়েছি, কিছু চ্যাট জিপিটি করেছি, গুগল করেছি, মানে যেভাবে আমি কমফোর্টেবলি পড়তে পারি সেভাবেই পড়েছি। আচ্ছা, আমি আসবো মাম্পির কাছে। মাম্পি, এই যে এখন এডুকেশনে ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছে, বা 4 বছরের যে গ্র্যাজুয়েশন, আগে ছিল 3 বছর, এখন এসছে 4 বছর, বা আমি যদি বলি যে আপকামিং কেরিয়ারে তুমি কিভাবে দেখছো এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে, বা এই যে প্রফেশনাল পড়াশোনা, ধরো ল বলো বা আদার্স যে স্ট্রেটগুলো আছে, সেগুলো কতটা স্টুডেন্টদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা যদি একটু শেয়ার করো। ন্যাশনাল এডুকেশন পলিসিতে এখন বলে 4 বছরের গ্র্যাজুয়েশন, কিন্তু আমার মতে যেহেতু 4 বছরের গ্র্যাজুয়েশন, তাই জন্য প্রাইভেট কলেজ থেকে পড়া খুব দরকার, কারণ মেয়েদেরকে পরবর্তীকালে দাঁড়ানোটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে এই জেনারেশনে। তাই জন্য আমি এখন প্রাইভেট কলেজেই ভর্তি হয়েছি ল নিয়ে, বিবিএলএলবি। আমি তাই জন্য বিবিএলএলবি নিয়েছি, যাতে আমি পরবর্তীকালে একটা ভালো লয়ারের দিকে যেতে পারি, এবং আমি চেষ্টা করব যে আমি দক্ষতা নিয়ে এবং অ্যাবিলিটি নিয়ে যে আমি একটা ল নিয়ে এগিয়ে যেতে পারি। আচ্ছা, অঙ্কিতার কাছে আসবো। অঙ্কিতা, এই যে এখন আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা টেকনিক্যাল যে কোনো কোর্স করতে পারে, বা ধরো কম্পিউটার থাকলে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে, বা যদি বলা হয় ম্যাথস আছে আর্টসের অনেকের, সেক্ষেত্রে দেখা যায় তারা বিসিএ করতে পারে। এবং এখন যে বিবিএর সাথেও দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাড করা হচ্ছে। তো তুমি এই বিষয়টা কিরকম ভাবে দেখছো, যদি একটু শেয়ার করো। হ্যাঁ, তো এখনকার দিনে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে লাইফে।
কেন? কারণ এখনকার দিনে কিছু লেখালেখি করতে হোক বা কিছু যদি জানতে চাই, তাহলে সেইটা আমরা এখন খুব ইজিলি কোনো অ্যাপ যেরকম ChatGPT, Gemini এই অ্যাপগুলোর সাহায্যে আমরা জানতে পারি। তো এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এখন অনেক ধরনের কোর্স আছে, যেমন BBA, AI অথবা ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স, অনেক ধরনের কোর্স আছে যেখানে শুধুমাত্র সায়েন্স স্ট্রিমের নয়, আর্টস, কমার্স সবাই চান্স পেতে পারে। এবার এখনকার দিনে যতটা এই কোর্সটার দামি, পরের 5-6 বছর পর আরও বেশি ভ্যালুয়েবল হয়ে যাবে। সেই জন্যই আমি চুজ করেছি কোর্স BBA ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালাইজেশন কোর্স। তো সেই কারণেই আমি নিয়েছি, কারণ এখনকার দিনের পুরো সিস্টেমটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর হয়ে গেছে। তো পরবর্তীকালে সেটা আরও বাড়বে। আচ্ছা, বিদিশার কাছে একটা অন্যরকম প্রশ্ন নিয়ে আসবো। সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক শেষ এবং মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের এই যে মিডল টাইমটা, এখানে অনেক সময় দেখা যায় জীবনে নতুন বসন্তের আগমন হয়। তো এই বসন্ত তো অনেক স্টুডেন্টের মধ্যেই থাকে। তো তোমার জীবনে কি এরকম কোনো বসন্ত এসেছিল, বা যদিও এসে থাকে সেটাকে কি করে ট্যাকেল করেছো? এসেছে অবশ্যই, এবং সবার জীবনে এটা আসে একটা টাইম পর। আমার লাইফেও এসেছিল। ক্লাস 10-এ যখন পড়ি তখনই আমার লাইফে এরকম একটা ব্যাপার এসেছিল। দেন হ্যাঁ, হয়েছে, চলেছে, পড়াশোনাটা ওর জন্য একদম গেছে, যা হোক, এটা একদম হয়ই বাস্তব। দিয়ে তাও দুটো কোনো রকমে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা হয়ে ওঠে না, কখনোই হয় না। একটা দিক একটু হয়ে যায়, দেন আমার পড়াশোনাটা গিয়েছিল খারাপ হয়ে। তারপর 11-12 ছিল, দিয়ে তারপর মোটামুটি এখন উচ্চ মাধ্যমিকও শেষ, জীবন থেকে বসন্তও শেষ, এই হয়েছে ব্যাপার। আচ্ছা, তোমাদেরকে পরের একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা সবার জন্যই। সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের পর তোমরা তোমাদের কেরিয়ার প্ল্যানিং বা তোমাদের জীবনের যে ফোকাস, স্বপ্ন, সেটাকে কিভাবে সাজিয়েছো, কিভাবে করেছো কেরিয়ার প্ল্যানিং, যদি একটু শেয়ার করো। আচ্ছা, কেরিয়ার বলতে এখানে অনেকে ভাববে সাইকেলের পেছনে যে কেরিয়ার থাকে সেই কেরিয়ার। সুতরাং সেই কেরিয়ার একদমই না। আমার অনেক ফ্রেন্ডস আছে যারা এটাই ভাবে যে সাইকেলের পেছনে কাউকে বসিয়ে নিয়ে ঘুরে বেড়াই, মানে সেটাই কেরিয়ার। সো আমার কাছে কেরিয়ার বলতে একদমই অন্যরকম। লাইক আমি ছোট থেকে একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করি। তো সেখানে আমার বাড়িতে আমার মা বাবা কেউই থাকতেন না। ছোট থেকে আমি একাই থাকতাম। সো বাড়িতে একা থাকতে হতো, এবং একটা এজের পরে আমি নিজেই রান্না করতাম। সো ওই আস্তে আস্তে রান্না করতে করতে শিখে গিয়েছি রান্না কীভাবে করতে হয়, এবং আমি প্রচণ্ড খেতে ভালোবাসি। সো রান্নাও করতাম নিজে এবং নিজেই খেতাম। তো একটা টাইমের পর থেকে যেহেতু বাড়িতে মা বাবা থাকতেন না, সুতরাং আমিও বাড়িতে সেরকমভাবে একা থাকতাম ঠিকই, বাট আমি খুব এক্সপ্লোর করতে ভালোবাসি, মানে ঘুরতে ভীষণ ভালোবাসি। সো একটা এজের পরে বাড়ি থেকে পারমিশন পেয়ে আমিও অ্যাজ ফ্রেন্ডসদের সাথে ঘুরতে বেরোতাম। তো ফ্রেন্ডসদের সাথে ঘুরতাম ঠিকই, কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে যে ওই যে টাইমগুলো তাদের সাথে কাটাতাম অ্যাজ বাইরে ঘুরতে যাওয়া, আমার মনে হয় সেটা আমি এখন বুঝতে পারছি সেটা আমার টাইমটা ওয়েস্টই হয়েছে। তারপরে এখন আমি ইন ফিউচার BBA ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাই। সো আমি আরও ঘুরে দেখতে চাই পুরো এই ওয়ার্ল্ডটাকে, এবং আমাদের WBর বাইরে কি আছে। তো পুরোটা নিয়ে আমি ঘুরে দেখতে চাই, এক্সপ্লোর করতে চাই। এবং ইন ফিউচার আমার নিজেরও একটা ট্যুরিজমেরই একটা অফিস, মানে আমার খোলার ভীষণ ইচ্ছা আছে, যেখানে আমি নিজে লিডার হব, নট অ্যাট বস, আমি নিজে লিডার হতে চাই। দারুণ বলল, আমি নিজে লিডার হতে চাই, নট বস। অবশ্যই প্রত্যেকটা মেয়েরই, তারা তো এমনি সমাজের লিডার, তো প্রত্যেকটা মেয়েরই তারা শুধু বলবো না সমাজের, তারা পরিবারেরও লিডার। আমাদের মা কিন্তু পরিবারকেও লিড করেন। তো অসাধারণ কথা যে আমি লিডার হতে চাই, বস নয়। মানে সহেলি কিন্তু ডিকটেটরশিপ পছন্দ করে না। আমি চলে যাব সোমাশ্রীর কাছে।
কেরিয়ার বলতে আমার বাড়ি থেকে চেয়েছিল যে আমি নার্সিং পড়ি, বাট আমার টু বি অনেস্ট ব্লাড স্টিচ ফিচ এসব দেখতে আমার সত্যি পছন্দ হয় না। যার যার নিজের পার্সোনাল ভিউ থাকে এটাতে, তো আমার পছন্দ হয় না। তার কারণে আমি হেলথ কেয়ার ম্যানেজমেন্টটা চুজ করি আমার নিজের কেরিয়ার বিল্ড করার জন্য। কেন চুজ করি? কারণটা হচ্ছে একটা হসপিটাল চালাতে গেলে যেরকম একটা নার্স ডক্টর লাগে, তেমনি একটা হোল ম্যানেজমেন্ট গ্রুপ লাগে। পুরো একটা ম্যানেজ করার খুবই দরকার হয় একটা হসপিটালে। তাই আমি এই কোর্সটা চুজ করি। আগামী 5 বছর বাদে নিজেকে কোথায় দেখতে চাও? আগামী 5 বছর বাদে আমি অ্যাজ আ হসপিটাল ম্যানেজার নিজেকে দেখতে চাই, যেখানে আমি পুরো হসপিটালটাকে চালাবো। ওকে, তাহলে আগামী দিনের একজন হসপিটাল ম্যানেজারকে আমরা কিন্তু পাচ্ছি। এরপর আমি চলে আসব আমাদের লয়ার মাম্পির কাছে, যে মাম্পি অলরেডি বলেছে যে আমার ল ভালো লাগে, ল নিয়ে এগোতে চাই। এবার কিরকম ল, সিভিল লয়ার না ক্রিমিনাল লয়ার, বলবে মাম্পি। আমার আগামী দিনের কেরিয়ার প্ল্যানিং হলো এলএলবি নিয়ে পড়ব। তার মধ্যে আমার পার্ট হলো ক্রিমিনাল লয়ার। এবং আমার ক্রিমিনাল লয়ার চুজ করার কারণ হচ্ছে, তার আগের আমি কাহিনী বলছি। 10 থেকে 12 অবধি আমার মার শরীর খুব অসুস্থ হয়ে পড়ে। সেই সময়টা আমার খুব কঠিনভাবে যায়। এবং তারপরে আমার সেই সময়টা আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, খুব কঠিনভাবে আমি সেটাকে পার করেছি, পড়াশুনো করেছি। এবং পরবর্তীকালে আমার মায়ের স্বপ্ন ছিল এলএলবি নিয়ে পড়ব। তো এবং আমার পাশাপাশি এটাও আমার স্বপ্ন ছিল, তাই জন্য আমি ক্রিমিনাল নিয়ে যাচ্ছি। এবং বর্তমান দিনে যতটা বেশি দুর্নীতির পরিমাণ বেড়ে গেছে, এবং তাই জন্য এবং যারা সৎ মানুষ তারাও এই একটা সাইকেলের মধ্যে ঢুকে যাচ্ছে। এতটাই বেশি দুর্নীতি বেড়ে গেছে, তাই আমি তাদের পাশে দাঁড়াতে চাই। আচ্ছা, অঙ্কিতার কাছে আসবো। অঙ্কিতা, তোমার বাবা তো অলরেডি কর্পোরেটে আছেন এবং কর্পোরেট ইন্ডাস্ট্রি কীরকম হয় বা এই বিষয়গুলো উনি তো জানেন। তুমি বলছিলে যে বিবিএ ইন এআই নিয়ে তুমি এগোতে চাও। এই যে ইচ্ছাটা, এটা কি বাবার থেকেই এসেছে নাকি নিজের কিছু চিন্তা ভাবনা থেকে এসেছে? তোমার যদি কেরিয়ার প্ল্যানটা একটু বলো। আমার বাবা কর্পোরেটে আছে, তো আমি এই যে কোর্সটা চুজ করেছি সেটা প্রথম কথা এখনকার দিনে যেটা আমি বললাম বিবিএ এআই আমি চুজ করেছি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনকার দিনে মুভমেন্টটা সেটা খুব হাই। এটা ছাড়া চলাটা খুব মুশকিল এখনকার দিনে, কারণ এখনকার দিনে মোবাইল আমরা সবাই ইউজ করি এবং যে কোনো কাজ, সে লোকেশন ট্র্যাক করাই হোক থেকে কি কোনো লেখা সার্চ করা হোক, আমরা মোবাইলের ইউজ করি। তো বিষয়টা হচ্ছে যে এখনকার দিনে যে গুগল সার্চটা আমরা করছি সেটা আমরা 1 মিনিটের মধ্যে পাই। আমরা ইউজ করছি 5G। ধরে নিলাম একটা এক্সাম্পল যে আমি আমার বাবার জন্য সুগারের ওষুধ কিনতে গেলাম, তো একটা নাম্বার অ্যাটাচ করতে হয়। তো ইভিনিংয়ে আমি সেই ফোন নাম্বার থ্রু একটা পিৎজা অর্ডার করলাম। তো সেখানে আমাকে দেখাচ্ছে যে সেখানে সুগার কন্টেন্টটা, সেই পিৎজার সুগার কন্টেন্টটা বেশি। কী করে? এটা পুরোটাই একটা লিঙ্ক থ্রু হচ্ছে যে আমি সকালবেলা সুগারের একটা ওষুধ কিনেছিলাম, যে সেম নাম্বারটা থেকে ওষুধ কেনার সময় অ্যাটাচ করেছিলাম, সেটা দিয়েই যখন আমি পিৎজা অর্ডার করছি, তো ওরা আমাকে একটা মেসেজ দিচ্ছে যে ওটা খাওয়া ঠিক হবে না। তো এই যে পুরো বেসিক জিনিসটা যে একটা লিঙ্কের মধ্যে আছে, তো এটা এখনই এত হাইপ রয়েছে, তো পরবর্তীকালে এটার হাইপটা আরও বাড়বে। তো সেই কারণেই আমি এটা চুজ করেছি। আচ্ছা অঙ্কিতা, 5 বছর বাদে নিজেকে কোথায় দেখতে চাও, কোন প্রোফাইলে দেখতে চাও? 5 বছর পর আমি নিজেকে একটা কর্পোরেট সেক্টরে দেখতে চাই অ্যাজ আ বিজনেস অ্যানালিস্ট। তো সেইভাবেই আমি আমার স্কিল ডেভেলপ করব, আরও ভালোভাবে পড়াশোনা করব, যাতে যখন কর্পোরেটে যাব যাতে আমি স্কিলটাকে ইউজ করতে পারি আরও কাজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আসবো বিদিশার কাছে।
যে বিদিশার কেরিয়ার প্ল্যানিং কি। বিদিশার প্রথম প্রশ্ন ছিল বসন্ত, তো বসন্ত থেকে এবার আসছি কেরিয়ারে। আমার আপাতত ইচ্ছা, আমি ছোট থেকে যেহেতু ছবি আঁকতে ভীষণ ভালোবাসতাম, আমার ছবিটা ভীষণই একটা বড় হবি ছিল। আমি ছোট্ট থেকে একদম ড্রয়িং শিখতাম, করতাম। ইভেন এখনও আমার সাথে ড্রয়িংটা আছে, আমি এখনও কন্টিনিউ করি ড্রয়িংটা, ইভেন শেখাইও ছোটদেরকে। তো সেই থেকে আমার ড্রয়িংটা থেকে একটা ইচ্ছা জেগেছিল যে আমি এটা সোর্সেই কিছু যদি কেরিয়ার করা যেতে পারে আমার। তারপর আমি বড়দের সাথে কথা বলে সবার থেকে জানতে পেরেছি যে অ্যানিমেশন নিয়ে আমি পড়লে আমার ড্রয়িংটাও আমার সাথে থাকবে, ইভেন আমি এই লাইনে এগোতেও পারবো। দেন আমি তার জন্য অ্যানিমেশনটা চুজ করলাম আমার লাইফে। আর শুনেছি অ্যানিমেশনটা এমন একটা সাবজেক্ট যেখানে তোমার যে কোনো ব্র্যান্ড থেকে স্টার্ট করে সমস্ত ড্রয়িংয়ের বিষয়, ইভেন এমন একটা ক্রিয়েটিভ এটা যেখানে তোমার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে যেই পোস্টারগুলো সেগুলোতেও নাকি অ্যানিমেশনটা অনেক হেল্প হয়। ইভেন ওদের যেটা বলছে কি ওর যেইটা ছিল এআই, তারপর সহেলি যেটা ছিল ট্যুরিজম, আর সোমাশ্রী যেটা ছিল হসপিটালিটি, প্রত্যেকটা সাবজেক্টেই আমি জানতে পেরেছি যে অ্যানিমেশনটা লাগবে। তো আমার অ্যানিমেশনটা নিয়ে এগোলে আমার মনে হয়েছে যে এই ড্রয়িংটাও থাকবে, ইভেন আমি বাইরের যেই ব্যানার থেকে স্টার্ট করে পোস্টার, তারপরে ছবি আঁকা, আরও বিভিন্ন এইসব বিষয়ে লাইনে আমি এগোতে পারবো। তাই ওকে, তার মানে সম্পূর্ণ তুমি ক্রিয়েটিভিটি লাইনটা চুজ করছো। তো হ্যাঁ, অবভিয়াসলি ক্রিয়েটিভ লাইন বা অ্যানিমেশন লাইনটা এমনই, যেটা বিদিশা বলল, যে কেউ যদি মনে করেন যে হেলথ কেয়ারের সাথে কি করে অ্যানিমেশন যুক্ত, আজকে দেখা যায় যে কোনো একটা ক্রিটিক্যাল অপারেশন হবে, সেই ক্রিটিক্যাল অপারেশনটা আগেই কিভাবে হবে সেটা পেশেন্ট পার্টিকে অ্যানিমেশনের মাধ্যমে শো করা হয়। বা ট্যুরিজমের ক্ষেত্রে যদি বলা হয় যে কোনো একটা জায়গায় এখন মানুষ কিন্তু পছন্দ করে মানে এমন হোমস্টে বা এমন অফবিট সাইট যেখানে আমি অফবিটে গিয়ে আমি খুব ভালোভাবে এক্সপ্লোর করব নিজেকে। তো সেই কারণে সেটাও কিন্তু অ্যানিমেশনের মাধ্যমেই শোকেস করা হয় যে এরিয়াটা কেমন হতে পারে। বা এআই এর ক্ষেত্রে আমি যদি বলি যে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানেও কিন্তু অ্যানিমেশন একটা বড় রোল প্লে করে। সব থেকে বড় কথা, আজকে আমরা যদি বাড়ির থেকে বেরিয়ে রাস্তার যেদিকেই তাকাবো সব দিকে হোর্ডিং অ্যান্ড পোস্টার, তো সম্পূর্ণটাই অ্যানিমেশন। এটা কিন্তু খুব ইউনিক একটা কোর্স এবং ইউনিক একটা মুভমেন্ট। খুব ভালো, তোমাদের প্রত্যেকের যে কেরিয়ার সেটা তো আমরা যেটা বুঝতে পারছি পুরোটাই প্রফেশনাল ওরিয়েন্টেড। কিন্তু বর্তমানে আরেকটা প্রশ্ন এসে যায় এখানে, যে তোমরা কেন প্রফেশনাল কোর্স চুজ করছো? এখানে তো হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, তোমাদের মধ্যে সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, মাম্পি রয়েছে, কমার্সের স্টুডেন্ট রয়েছে, অঙ্কিতা রয়েছে, বাকি তোমরা আর্টসের। তো প্রত্যেকেই কেন অ্যাকাউন্টেন্সি চুজ করনি, কেমিস্ট্রি অনার্স চুজ করনি, বা হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি এগুলো কেন চুজ করনি? এটা যদি একটুখানি ক্লিয়ার করো। তো আমি যেটা বলেছিলাম যে আমি ছোট থেকে ভীষণ আমি ছোট থেকে একাই থাকি। সো একটা এজের পরে আমি এক্সপ্লোর করতে ঘুরে বেড়াতে ভালোবাসি। তো প্রফেশনাল লাইনটা আমার এই জন্যই চুজ করা, বিকজ আমি যদি এটা নর্মালে করতাম লাইক আমি বাংলা অনার্স পড়তাম বা ইংলিশ অনার্স করতাম, তো আমি এই যেরকম আমি এক্সপ্লোর করে দেখতে পারবো, জিনিসটা আমি নিজের পায়ে আমার যেটা ইচ্ছা ছোট থেকে ছিল অ্যাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে পড়ার, তো সেটা আমি এই বাংলা অনার্স বা ইংলিশ অনার্স নিয়ে যদি আমি পড়তাম তো সেই অপশনসটা আমি পেতাম না। সো সেই কারণে আমার এই ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ট্যুরিজম আমার এই কোর্স নিয়ে পড়ার আমার ভীষণ ইচ্ছে। আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমার বাড়ির থেকে চেয়েছিল যে ছোট থেকেই চেয়েছিল যে মেয়ে একটা নার্সিং পড়বে বা কিছু, তাও আমি যদি ট্র্যাডিশনাল লাইনে যেতাম লাইক বেঙ্গলি অনার্স, ইংলিশে অনার্স, তাহলে আমি যে প্রাইভেটে পড়ছি, যে প্রফেশনাল কোর্সগুলো করছি, সেইটার যে বেনিফিটস, সেটার যে সুবিধাগুলো, যেমন আমার স্কিল ডেভেলপমেন্ট হবে, এত কিছু সেটা কিন্তু ট্র্যাডিশনাল কোর্স করে কিন্তু হয় না। তাই জন্য আমি আমার কেরিয়ার আর আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি প্রফেশনাল লাইফটাই চুজ করি, কারণ ওটা আমার কাছে বেটার অপশন বলে আমার মনে হয়েছে।
আমার বাড়ি থেকে প্রথমে চেয়েছিল যে আমি সায়েন্স নিয়ে পড়ি। আমি সায়েন্স নিয়ে এগিয়েছিলাম এবং আমার ম্যাথামেটিক্সে খুব ইচ্ছে ছিল যে আমি পরবর্তীকালে আমি পিএইচডি অবধিও যাব। কিন্তু 12-এর মাঝ বরাবর আমার ইচ্ছে জাগলো যে আমি লয়ের দিকে যাব এবং আমার ফ্যামিলিও সেটাকে আমার সাপোর্ট করে। তাই জন্য আমি বিশেষ করে প্রফেশনের দিকে আমি লটাকে বেশি ফোকাস করছি, কারণ গভর্নমেন্টে তেমন প্লেসমেন্ট নেই, যেটা প্রাইভেটে আছে। তাই জন্য আমি ওটাকে প্রাইভেটে রাখছি। প্রাইভেট বলতে এক্ষেত্রে ধরো স্কিল ডেভেলপমেন্ট, স্পোকেন ইংলিশ, ইন্টার্নশিপ, এই ফেসিলিটিসগুলো থাকে। তো এই বিষয়টাকে ওপর ভিত্তি করে কি তুমি প্রাইভেটটাকে নিয়ে এগোচ্ছ, নাকি অন্য কোনো কারণে? বিশেষ করে আমি এইসব দিকগুলোকে চুজ করেই আমি প্রাইভেটটাকে নিজের আয়ত্তে এনেছি এবং আমি যাতে আরও ভালোভাবে আমার কমিউনিকেশনটাকে ভালো করতে পারি, সেই জন্য আমি এই দিকটাকে চুজ করেছি। থ্যাংক ইউ। আচ্ছা, অঙ্কিতা? আমি যেটা বললাম, আমি কমার্স স্ট্রিম থেকে বিলং করি, তো আমি চুজ করতেই পারতাম বিকম, বাট আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে আমার প্রথমত আমার যে দুটো সাবজেক্ট পড়তে খুব ভালো লাগে সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ আর কম্পিউটার ওপর আমার পড়তে ভাল লাগে। তো এই দুটো সাবজেক্ট নিয়ে আমি যদি এগোতে চাইতাম, হয়তো আমি জেনারেল লাইনে আমার এই ইচ্ছেটা পূরণ করতে পারতাম না, যেটা আমি বিবিএ করে করতে পারবো বলে এটা জানতে পেরেছি। সেই জন্যই আমি বিবিএ এআই নিয়ে এগোবো বলে ভেবেছি। এবার যেহেতু আমি চাই যে কিছু বছর পর আমি নিজেকে কর্পোরেট ওয়ার্ল্ডে দেখতে চাই, তো সেই কারণে এইখানে এই সাবজেক্টটাকে নিয়ে পড়ে আমি যাতে ভালোভাবে যে ইন্টার্নশিপ করব সেখানে যাতে আমি ভালোভাবে শিখতে পারি এবং সেই যে শেখাটা বা স্কিলসগুলো যে ডেভেলপ করব সেইটা যেন আমি সেই কর্পোরেট ওয়ার্ল্ডে দিতে পারি ভালোভাবে কাজগুলো। এই কারণেই আমি এই কোর্সটা চুজ করেছি। আমার ব্যাপারটা হচ্ছে একাডেমিক্স লাইনে যেটা আর কি জানা যায় যে ওখানে প্লেসমেন্ট নেই, ইন্টার্নশিপ নেই, তারপরে সেরকম একটা গ্রুমিং সব কিছু এগুলো কিছুইটাই নেই, যেটা আমি এখানে প্রফেশনাল লাইনে পড়লে সবটাই করতে পারবো। সবগুলোই আমাকে একসাথে 4 বছর শেখানো হবে, নলেজ গেইন করানো হবে, সমস্ত কিছু আমাকে পুরো প্রপারলি রেডি করে দেওয়া হবে। তাহলে আমি কেন ওটা চুজ করবো? আমি অফকোর্স প্রফেশনাল লাইনই চুজ করবো। বিদিশা কিন্তু একবারে শর্টে পুরো বিষয়টা বললো। হ্যাঁ, অবশ্যই একাডেমিক লাইন অবভিয়াসলি ডিগ্রি দেবে, কিন্তু গ্রুমিং, স্কিল ডেভেলপমেন্ট বা স্পোকেন ইংলিশ বা যেটা সব থেকে বড় কথা ইন্টার্নশিপ এবং প্লেসমেন্ট, মানে রেডি টু মুভ তৈরি করা। একটা ইন্ডাস্ট্রি সবসময় চায় যে আমি যাকে রিক্রুট করব সে যেন রেডি টু মুভ হয়। তো এই রেডি টু মুভ ক্যান্ডিডেট তৈরি করা বর্তমানে সব থেকে ইম্পর্টেন্ট এক বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টরা কিন্তু প্রত্যেকেই চাইছে রেডি টু মুভ হতে। তো সেই কারণেই তার মানে সবাই প্রফেশনাল ডিগ্রি চুজ করছে। আমি শেষ প্রশ্নে আসবো সবার কাছে, সেটা হচ্ছে যে এই যে প্রফেশনাল ডিগ্রি জার্নি, সেটা কিভাবে শুরু হচ্ছে বা কিভাবে জানতে পারলে একটু যদি ডিটেলসে সবাই বলো। বেসিক্যালি আমার কাছে যখন এইচএস দিয়েছি তারপর আমার কাছে অনেক রকম অনেকে অনেক রকম বলেছিল যে এই লাইন নিয়ে পড়, জেনারেল লাইনে এটা নিয়ে পড়, ওটা নিয়ে পড়, বাট আমার সেটা ঠিক হয়নি। যে আমার অনেক এডুকেশনের সাথে পরে কথা হয়েছিল, ওখানে স্যারদের সাথে, ম্যামদের সাথে, যাদের ব্যবহার ভীষণই ভালো, তাদের প্রত্যেকের সাথে যখন কথা হলো, তাদের অফিসে গেলাম, কথা বললাম, জানতে পারলাম প্রফেশনাল লাইন সম্পর্কে অনেক কিছু। আমাকে তারা অনেক বলেছিল, অনেক কিছু বুঝিয়েছিল। দেন আমি তো ওটা চুজ করলাম। ইভেন তারপর আমি তাদের অর্নেট এডুকেশনে আমি ইন্টার্নশিপ করছি এখন, এবং আমার ওখান থেকে একটা কেরিয়ারের নলেজ আসছে। ইভেন এরপর যে আমি কি করব, পড়াশোনার পর যে আমার 4 বছর পর যেটা হবে ইন্টার্নশিপটা, যেই নলেজটা আমি পাবো সেটা আমাকে ওরাই এখন থেকে গাইড দিয়ে পুরো প্রপারভাবে রেডি করে দিচ্ছে, যেটা আমার ভীষণই ভালো লাগছে। তো এইচএসের পর অনেক জায়গা থেকে কল আসে, যেমন অ্যাডমিশনের জন্য, যেরকম আমরা জানি।
তো হ্যাঁ, দুটো কল এসেছিলো আমার কাছে এবং আমি সেই জায়গায় যাই এবং গিয়ে দেখি পুরোপুরি ফেক জিনিসটা। তো তারপরে আমার কল আসে অর্ণের থেকে। তো হ্যাঁ, অবভিয়াসলি প্রথম দুটো ফেক হওয়ার পর আমার মনে হয়েছিল যে এটা আদৌ অথেন্টিক হবে কিনা। তো তারপরে আমি আসি এখানে এবং এসে সত্যি বলতে পুরো মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যায়, কারণ স্যার ম্যামেদের ব্যবহার খুব ভালো। আমাকে পুরো টোটালি একটা যে গাইডেন্স সেটা দেয়, বা আমি যে সাবজেক্টটা চুজ করছিলাম সেটার মানে একটা গাইড যেটা দরকার হয় সেইটা আমাকে দেওয়া হয়। তো তারপরে আমার ইন্টারভিউ হয়। তারপরে আমার বাবা যেহেতু কর্পোরেটে ছিল, সো বাবারও অনেক প্রশ্ন ছিল যেটা বাবা স্যারকে করেছিলেন এবং এরপরে বাবা পুরোপুরি যখন ক্লিয়ার হয়ে যায় বাবার যা ডাউটস ছিল, তারপরে বাবা এসে পেমেন্ট করে অ্যান্ড দেন আমারও এক্সাম হয় এবং তারপরে আমি অ্যাডমিটেড হই কলেজে। এইচএসের মাঝামাঝি সময় আমাদের স্কুলে অর্নেট থেকে একটা ফেয়ার আয়োজন করা হয়েছিল। বাই এনি চান্স আমি সেটাতে জয়েন হতে পারিনি, কিন্তু যখন আমার এইচএস দেওয়া হয়ে যায় তখন আমাকে অর্নেট থেকে কল করে। এর আগেও আমাকে অনেক জায়গা থেকে কল করতো, কিন্তু আমি ধরতাম না। কিন্তু সেদিন হঠাৎ করে আমি সেই কলটাকে রিসিভ করি এবং তারপরে আমার সাথে তার কথাবার্তা এগোয় এবং আমি লয়ার নিয়েই সমস্ত কিছু কথাবার্তার জন্য আমি এগোচ্ছিলাম। তো তার সাথে কথা বলে আমার কোনো একটা মনে হলো যে বিশ্বাস করার মতন। তো আমি পরের দিন আসি এবং কথা বলি। সবাই খুব সাপোর্টিভ, খুব কোঅপারেট করেছে আমার জন্য। আমার খুব ভালো লেগেছে এবং তারপরে আমি আমার পছন্দ মতো একটা কলেজে আমি ভর্তি হই, ইউনিভার্সিটিতে। এবং ভর্তি হওয়ার পরে আমার সমস্ত কিছু হয় এবং একদিন এমনও হয়েছে যে এইখানে পুজো চলছিল। সেই সময় সমস্ত কিছু তারা আয়োজন করে অত ভিড়ভাট্টার মধ্যেও আমাকে যে তারা এত সাহায্য করেছে এবং পরীক্ষার জন্য আমাকে সবসময় সাপোর্ট করেছে এবং আমি সেদিন পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পেরেছি। তাই জন্য সকলকে খুব ধন্যবাদ এবং আমিও আশা করি চাইবো যে তোমরাও অর্নেটে যোগাযোগ করো। এইচএসের মাঝামাঝি যেরকমটা মাম্পি বলল যে আমাদের স্কুলে একটা এডুকেশন ফেয়ার হয়, সেখানে আমি অ্যাটেন্ড করি। আমার পাশে সহেলি আছে, ও অ্যাটেন্ড করে। আমি ভলেন্টিয়ার হই, ইভেন সহেলিও হয়েছিল। আমরা কিছু দায়িত্ব নিই। তারপর আমাদের স্কুলে সব কলেজ থেকে সবাই আসেন। আমরা বিভিন্ন কোর্স সম্পর্কে জানি, কি প্রফেশনাল কোর্সে কি হয়। তারপর ইন্টার্নশিপ, প্লেসমেন্ট এসব বিষয়ে জানি। তারপর আমি কন্ট্যাক্ট করি অর্ণের এডুকেশনের সাথে। আমার বাবাকে নিয়ে আসি, নিয়ে এসে স্যার ম্যাডামদের সাথে কথা বলাই। আমার ফিউচারের জন্য কি ভালো হবে সেটা স্যার ম্যাডামরা আমাকে গাইড করে দেয় ভালোভাবে। তারপরেই আমি ডিসাইড করি যে আমি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করবো। স্যার ম্যাডামদের গাইডেন্স ছাড়া এটা পসিবল ছিল না। আর আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টেরই আফটার এইচএস একটা গাইডেন্স লাগে, একটা ভালো গাইডেন্স লাগে, যেটাতে তারা নিজের কেরিয়ার ভালোভাবে বিল্ড করতে পারে। কারণ প্রত্যেকটা মানুষ এক এক রকম কথা বলবে, এইটা করতে ওইটা করতে, কিন্তু নিজেদের আমার কোনটাতে ভালো হবে সেটা কিন্তু একটা প্রপার গাইডেন্স ছাড়া আমরা কোনোদিনও বুঝতে পারবো না। তাই জন্য আমি অল থ্যাঙ্কস টু অর্ণের এডুকেশনকে জানাই। আচ্ছা, সমাজশ্রী যেটা বললো, অ্যাকচুয়ালি আমাদের স্কুলে একটা কাউন্সিলিং হয়। সেই কাউন্সিলিং থেকে আমার যোগাযোগ হয় অর্ণেট এডুকেশনের সাথে। সো এরপরে আমাদের স্কুলে অর্ণেট থেকেই একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়, সেটা হচ্ছে এডুকেশন ফেয়ার। সেখানে আমার সাথে উপস্থিত ছিল, যেরকমটা সমাজশ্রী বললো, ওও ছিল, ইভেন আমিও ছিলাম এবং আমাদের স্কুলের অনেকেই ছিল অ্যাজ ভলেন্টিয়ার হিসেবে। সো সেখানে আমরা ভলেন্টিয়ার হিসেবে যুক্ত ছিলাম এবং আমাদের স্কুলে বিভিন্ন কলেজ থেকে অনেকে আসেন এবং সেই কলেজের বিভিন্ন কলেজের সম্পর্কে আমরা জানতে পারি যে কোন কলেজে কোন কোর্স নিয়ে আমরা পড়লে আমাদের ভালো ফিউচার হবে, সেই সম্পর্কে আমরা জানতে পারি। তো ইভেন এরপরে অর্ণেট থেকে আমাকে কলিং করা হয়। তো আমি অফিসে আসি
এবং এসে আমি তারা আমাকে সাজেস্ট করে যে কোন কলেজে পড়লে অ্যাজ প্রফেশনাল দিক থেকে কোন কলেজে আমি পড়লে আমার সুবিধা হবে ইন ফিউচারের জন্য। সো এখানে এসে আমার অনেকের সাথেই খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। বেসিক্যালি স্যার ম্যাডাম যারা রয়েছেন তারা ভীষণই ভালো এবং আমাকে গাইডেন্স দিয়েছেন ফিউচারের জন্য, আমার যেন ফিউচারটা ব্রাইট হয় সেই জন্য অনেক কিছুভাবে এনারা আমাকে সাপোর্ট করছেন। তার জন্য স্পেশালি থ্যাঙ্কস টু অর্নেট এডুকেশন। তো আমি চাইবো যে তোমরাও যদি আমার মধ্যে এরকম ব্রাইট ফিউচার পেতে চাও তো তোমরা অবভিয়াসলি অর্নেট এডুকেশনের সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ। এতক্ষণ আপনারা শুনলেন যে ছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং উচ্চ মাধ্যমিকের পর কিভাবে নিজেদেরকে গড়ে তুলছে আগামী দিনের সফলতার জন্য। প্রত্যেকেই বিভিন্ন স্কুলের ছাত্রী এবং বিভিন্ন স্ট্রিমের ছাত্রী। আমাদের মধ্যে সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটে স্ট্রিমেরই ছাত্রীরা ছিল এতক্ষণ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে যারা ছাত্রছাত্রীরা তোমরা রয়েছো তাদেরকে বলবো এই ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে এরকম নতুন কোনো ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসতে পারি। উপস্থিত সকলকে অর্নেট এডুকেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।